সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের দুজন অতিথি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, এরপরে ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান। হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি দুজনকেই। শুরুতে যখন আমরা আলোচনা করছিলাম তখন মনে হয়েছিল যে কী নিয়ে আলোচনা করি, কিন্তু আমি যখন নোট দেখলাম তাহলে অনেক বিষয়ই আলোচনা করা যেতে পারে। যাই হোক, যেটা হচ্ছে এখন চারদিকে আন্দোলন হচ্ছে দাবি দেওয়া নিয়ে, কলেজে কলেজে হচ্ছে, মানে সমাজের বিভিন্ন অংশের মধ্যেই বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন ইনস্টিটিউট আন্দোলন করছে, রাস্তায় ব্লক করা হচ্ছে, ঢাকা শহরের চারদিকেই আন্দোলন, এখানে দেশের বিভিন্ন স্থানেও আন্দোলন। এই হঠাৎ করে এটা কি করে মানে অর্গানাইজ করেছে? এটা কি সংগঠিত কোনো কিছু বা পরিকল্পিত কিছু? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে আমরা 2-3 মাস মতো আন্দোলন তেমন দেখিনি, রাইট। মাঝখানে বেশ কোয়াইট সিচুয়েশন ছিল। তো আমরা এর আগে যেটা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে শুনেছি যে তারা প্রায় 170, 75, 80 এরকম আন্দোলন তারা ডিল করেছেন সেই জুলাইয়ের পর থেকে, আগস্টের পর থেকে। তো একটা বিষয় হচ্ছে যে কোনো একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্টে দাবি দেওয়া, আন্দোলন, এটা খুবই একটা ন্যায্য এবং রেগুলার প্রসেস। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতি, সমাজের বিভিন্ন অংশ তারা তাদের ন্যায্যতার দাবি দেওয়া নিয়ে দাবি তুলবেন, এটা কোনো সমস্যা না, এটা অবশ্যই করতে হবে। প্রবলেম হচ্ছে আসলে অন্য জায়গাতে। একটা হচ্ছে যে দাবিটা যখন ইনিশিয়ালি খুব শান্তিপূর্ণ লেভেলে থাকে, এই লেভেলে এই রাষ্ট্র ইন্টারভিন করে না। কারণ কি? এইটা সম্ভবত রাষ্ট্রের একটা লিমিটেশন, আমার রাষ্ট্রের একটা লিমিটেশন, এবং এটা সব সরকারের সময় দেখবেন যে মানে ভায়োলেন্ট না হওয়া পর্যন্ত এই যে স্টেজে আন্দোলনগুলো আসে। যেমন আমি রিসেন্টলি অনেকগুলো আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছি। তার ভিতরে একটা হচ্ছে ধরেন বাংলাদেশের প্রায় 20,000-26,000 ইবতেদায়ী মাদ্রাসা আছে। বিভিন্ন বেসরকারি প্রাথমিক স্কুলকে কিন্তু সরকার টাইম টু টাইম করে করে এটা এমপিওভুক্ত করে ফেলে, সরকারি করে ফেলে। কিন্তু আওয়ামী লীগের সময় কোনো মাদ্রাসাকে তারা করে নাই, সরকারি করে নাই। তো এটা তো ন্যায্য হইল না। তো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আসলেন, অনেকদিন আন্দোলন করলেন, এখানে অনশন করলেন, পুলিশ লাঠিপেটা করলো। এর ভিতরে আবার আওয়ামী লীগ একটা চক্র আছে, এটা সত্য, তারাও আইডেন্টিফাই হয়েছে। কিন্তু দাবিটা তো ন্যায্য। তো ন্যায্য দাবি থাকলে কিন্তু এটাকে স্যাবোটাজ করাটা সহজ, কারণ মানুষের একটা সিম্প্যাথি আছে। এর ভিতরে পতিত আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এসে এখানে স্যাবোটাজ করতে পারে। আমি রিসেন্টলি একটা জায়গাতে সংহতি প্রকাশ করতে গেলাম, আপনার প্রতিবন্ধীদের স্কুল আছে বাংলাদেশে প্রায় 17-18 হাজার, যেখানে আপনার 19-20 লক্ষ প্রতিবন্ধী ছেলেমেয়েরা লেখাপড়া করে। তাদের স্টাফ আছে প্রায় 57,000। তারা দাবি করতেছে 1700-1800 স্কুল। তারা দাবি করছে এটাকে গ্র্যাজুয়ালি টেস্ট করে করে, যাচাই বাছাই করে আস্তে আস্তে এমপিওভুক্ত করা হোক, সরকারি করা হোক। স্বীকৃতি পর্যন্ত নাই, যেখান থেকে একটা সার্টিফিকেট দিলে যে আমি 5 পাস করেছি, 8 পাস করেছি, এতটুকু স্বীকৃতি নাই এই প্রতিবন্ধী স্কুলগুলো। এখন তারা সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস ধরে এখানে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, মানববন্ধন করছে, প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে, কিন্তু কোনো রেজাল্ট নাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা স্মারকলিপি দিয়েছে, দেখা করেছে, এবং আগের সরকারের সময় 400+ স্কুলকে ভিজিট করে অলরেডি কোয়ালিফাই, সরকারের যে নীতিমালা আছে তারা কোয়ালিফাই করেছে বলে এসছে, কিন্তু তাদেরকে করা হচ্ছে না, কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তো এখন সমস্যা হচ্ছে এই মানুষগুলো এখন তারপরে কোন লেভেলে যাবে? মানে এই আন্দোলনগুলো তৈরি হচ্ছে কোথায় দেখেন, এই যে কুয়েটে যে আন্দোলনটা চলছে, যে ওখানে ছাত্র রাজনীতি চলবে না, ফাইন। তাহলে প্রশ্ন হচ্ছে কিছু কিছু ছাত্র সংগঠন আবার কমিটি করতে পারছে, আবার কিছু সংগঠন করার সময় আপনি বাধা দিচ্ছেন। তাহলে বাধা দেওয়ার পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে, ভিসি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে সে একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা বলছে তাহলে এই ভিসির অধীনে তো আমরা থাকবো না প্রশাসনে, কারণ একটা নতুন চৈতন্য ডেভেলপ করেছে আপনার 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সাধারণ শিক্ষার্থীরা বলছে ভিসিকে চলে যেতে হবে। এবং আমাদের দেশের প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন, এদের সেন্স অফ ডিগনিটি, মানে সম্মানবোধ, মর্যাদাবোধ হচ্ছে ঋণাত্মক। তারা লজ্জিত হন না যে একটা সিচুয়েশনে আমার পদত্যাগ দাবি করছে, আমাকে চলে যেতে বলছে, কিন্তু কেউ চলে যান না। একটা সমস্যার সমাধানও করছেন না, চলেও যাচ্ছেন না। সুনামগঞ্জে দেখলাম মেডিকেলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে মেডিকেল কলেজের বিভিন্ন ইস্যু নিয়ে, তাদের কর্তৃপক্ষের সাথে ইস্যু নিয়ে। বরিশালে দেখলাম রহমতপুর এলাকাতে আপনার ওখানে পলিটেকনিকের দাবি দেওয়া আছে।
এরপরে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আওয়ামী লীগের আমলে যেটা করেছে আপনার ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিল যারা, এই টেকনিশিয়ানদেরকে টিচার পর্যন্ত বানিয়ে দিয়েছে, ম্যাট্রিক পাস, ইন্টার পাস। তো টিচার হওয়ার তো নিজস্ব রিকোয়ারমেন্ট আছে, তো ছাত্রদের দাবিরা তো ন্যায্য। তো বলা হচ্ছে এখানে ছাত্রলীগের মদত আছে, ছাত্রলীগের মদত আছে, ওইটাকে ছাত্রলীগের মদতকে আপনি আলাদা করে ডিল করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। কিন্তু এই দাবিটা তো ন্যায্য যে একটা টেকনিশিয়ান, একটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট তো ইউনিভার্সিটির টিচার হতে পারে না, একটা ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার হতে পারে না। তাহলে এই যে টোটালিটি আন্দোলনটাকে হ্যান্ডেল কলেজ আর সিটি কলেজের মধ্যে সমস্যা কি? এটা তো আপনি ওখানে লেখাপড়া করছেন এক সময়, এই সমস্যা তো আমরা বহুবার দেখে আসছি ওখানে। এগুলো হচ্ছে ইগোর প্রবলেম সিম্পলি। তো আগের জায়গা যেগুলো বললাম সেগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে ন্যায্য দাবি হ্যান্ডেল করার যে স্টেপ বাই স্টেপ যে মেকানিজম রাষ্ট্রের থাকা উচিত এবং যত দ্রুততম সময় এখানে রেসপন্ড করা উচিত, এই রেসপন্স মেকানিজমটা আমার রাষ্ট্রে নাই। আমার আমলারা, আমার উপদেষ্টারা, আমার সাবেক এমপি মন্ত্রীরা সিম্পলি এগুলো বদার করে না, কেয়ার করে না। তারা যে আমার নাগরিক, তারা যে এই রোদে বৃষ্টিতে রোজায় ইফতারে সেহরির সময় প্রেস ক্লাবের সামনে শুয়েছিল, তাকে আমার যে সম্মান দেখাইতে হবে। এখানে সরকারের ভূমিকা কি হওয়া উচিত? শুধু তার তো একটা রেসপন্স টিম থাকবে। যেমন ধরেন সরকারের তো মানে মুনকার নেকিররা আছে না, ফেরেশতারা থাকে না প্রেস ক্লাবের সামনে, তার কাজ কি? সে তো ছবি তোলে, সে তো স্মারকলিপিটার একটা কপি জায়গা মতো পাঠায় দিচ্ছে। তো সরকার রেসপন্স করে নাই কেন? সরকার তো বলতে হবে যে এইটা শিক্ষা উপদেষ্টাকে ইমিডিয়েটলি আপনি অ্যাকশন নেন। শিক্ষা উপদেষ্টার কাজ কি? লোক পাঠিয়ে দেবে, ডেলিগেশন পাঠিয়ে দেবে প্রেস ক্লাবে, যেখানে আন্দোলন হচ্ছে আপনি ইমিডিয়েটলি দেখা করেন, তাদের নেতৃবৃন্দকে নিয়ে আসেন, কি সমস্যা, কথা বলেন। আপনি একটা ফরম্যাটে যে জিনিসটা আপনি 2 ঘন্টায় সমাধান করতে পারেন, সেটা 2 মাস ধরে আন্দোলনটা চলছে কেন? রাস্তাঘাটে তো ব্লক হয়ে যায়, আপনি সাংবাদিকতা করেন, আপনি জানেন। প্রেস ক্লাবে যদি 4টা সংগঠন ওখানে মানববন্ধন করে, পুরো রাস্তাঘাট তো ব্লক হয়ে যাচ্ছে এখানে। তাহলে নাগরিক সুযোগ সুবিধা থেকে রাষ্ট্র নাগরিকদেরকে বঞ্চিত করছে। তাহলে সিম্পল জিনিসগুলোকে, এবং আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় সবাই আন্দোলন করতে আসছে এইটা আশা করে না যে আমার শতভাগ দাবি সরকার মেনে নেবে, এটা কেউ চাচ্ছে না। কিন্তু সে একটা স্বীকৃতি চাচ্ছে যে আমার এই বিষয়টাকে রাষ্ট্র আমলে নিয়েছে, আমার এই বিষয়টাকে রাষ্ট্র একটা উপকমিটি করে দিয়েছে, তারা এখন যাচাই বাছাই করবে, তারা আমাদেরকে রিচ আউট করবে, তারা আমাদের সাথে কথা বলবে, তারা বাজেটের অ্যাসেসমেন্টে দেখবে যেটা আমরা কতটুকু করতে পারি, কতটুকু করতে পারবো না। কেউ কিন্তু অযৌক্তিক কথা বলছে না এখানে। আর ঢাকা কলেজ, সিটি কলেজের ব্যাপারে যেটা আপনি জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে ইয়াংদেরকে ছোট বয়স থেকে আপনার ডিসপিউট রেজলিউশন পড়াইতে হয়। ইয়াংদের বয়সের একটা রেজ আছে, একটা ইগো আছে। আমার কলেজ, সেই কলেজ, এই কলেজ, তা আমার বান্ধবীর দিকে কেন তাকাইলি, তো আমি এখানে বসে চা খাইতেছি, এই সিনিয়র জুনিয়র সালাম দিলি না কেন, বড় ভাইয়ের সামনে সিগারেট খাইলি কেন, এই দেখবেন এই 4-5টা ছোটোখাটো বিষয় আর কি, চাঁদাবাজি টাদাবাজি এগুলো নিয়ে। এই ডিসপিউট রেজলিউশনের মেকানিজমটা আমার রাষ্ট্রে তরুণদেরকে শেখানো হয় না। এটা কিভাবে আমি হ্যান্ডেল করব? আপনার কাছে আসছি পরে। ধন্যবাদ। রবি হাজরাত, রাষ্ট্র আমলে নিচ্ছে না কেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম মতি ভাই। আমার মনে পড়ে মাঝখানে তো রমজান মাস গেল, রমজান মাসে অনেক কিছুই বিরতিতে ছিল, আন্দোলনও সব বিরতিতে ছিল। যতদূর মনে পড়ে রমজান মাসের রমজান মাস শুরু হওয়ার কিছু সপ্তাহ আগে আপনি দাওয়াত জানিয়েছিলেন, আমরা এখানে বসেছিলাম। এবার আমি ওই সাইডে বসেছিলাম, নাজমুল আশরাফ ভাই বোধহয় এই সাইডে বসেছিল। আমরা সেম টপিক নিয়ে কথা বলছিলাম যে এতগুলো আন্দোলন কেন, 100 সামথিং আন্দোলনে আপনি কথা বললেন। তখনও বলছিলাম এটার বড় কারণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো অনেক বছর ধরে যেই ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব ছিল জনসেবায় নিয়োজিত থাকা, সেই ইনস্টিটিউশনগুলো বহু বছর ধরেই ফেল করেছে এবং হয়তো এর আগের সরকার জোরপূর্বক একটা ব্যবস্থা করেছে যেন এই ইনস্টিটিউশনগুলো ফেল করে। তার জন্য গত 15.5 বছর স্পেশালি, এর আগেও যে অনেক বিশেষ খুব ভালো ছিল সেটা বলছি না, কিন্তু গত 15.5 বছরে স্পেশালি আপনি দেখবেন নাগরিক সমাজের অনেক গোষ্ঠীর ভেতরে, মানে কাউন্টলেস গোষ্ঠীর ভেতরে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং আন্দোলনের জন্য, মানে ওই যে তাদের অধিকারের জন্য আন্দোলন সৃষ্টি হয়েছিল। এবং তখনও মানে গত বেশ কয়েক বছর, 7-8 বছর বা 8-10 বছরই যদি ধরেন, আপনি প্রেস ক্লাবের সামনে যখনই যাবেন দেখবেন 4-5টা গ্রুপ ঠিকই আন্দোলনরত আছে, তাদের দাবি চাওয়ায় তারা ওখানে নিয়োজিত আছে। গত 15.5 বছর যেটা হতো যে সরকারের নিপীড়ন এত শক্ত ছিল যে তারা যখন তাদের দাবি আদায়ের জন্য দাঁড়াতো, তখনও 2টা পোস্টার ধরে বলতো প্রধানমন্ত্রীর কাছে আমরা ক্ষমা চাই বা এইটা চাই বা ওইটা চাই, দেশনেত্রী মাতা হোয়াটএভার সব কিছু বলে যে আমরা চাই। কারণ এই ভাষাটা ব্যবহার না করলে ইমিডিয়েট তাদের উপরে অত্যাচার নিপীড়ন অনেক বেশি হবে। কিন্তু তারা কিন্তু ওই নিজেদের দাবির জন্য দাঁড়ানো বা এই আন্দোলনে দাঁড়ানো বেশ অনেক বছর ধরেই দাঁড়িয়ে আছেন।
এরপর আমাদের নতুন একটা গণ আন্দোলনের মাধ্যমে সরকার বদল দেখলাম। এই নতুন গণ আন্দোলনের মাধ্যমে এই যে পুরনো নিপীড়নের সরকার বা ফ্যাসিস্ট সরকার, আমরা যেটাই এটার নামকরণ করি, ওটার পতন হয়েছে, কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়নি। ওই সরকার আগে অনেক সমস্যা ছিল, ওই সরকার 15.5 বছর ধরে আর অনেকগুলো সমস্যা দাঁড়া করিয়েছে, এগুলো সমাধান হয়ে যায়নি, রাতারাতি হয়েও যাবে না। কিন্তু যারা তাদের দাবি আদায়ের জন্য দাঁড়াতেন, তাদের দাবিগুলো এখনো তারা পূরণ হয়নি। একই সাথে তারা ওই 24-এর গণ আন্দোলনও দাঁড়িয়েছিলেন। সো দাঁড়ানোর পর তাদের একটা আত্মবিশ্বাস, তাদের সর্ট অফ ওই যে দাবি চাওয়ার একটা সর্ট অফ সাহস, ইফ ইউ উইল, এই জিনিসগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। সো এখন তারা আরও বেশিভাবে চাচ্ছে। এখন এইটার সলিউশন কি? প্রত্যেকটা প্রবলেমের আলাদা আলাদা সলিউশন, অবভিয়াসলি। মানে বড় দাগে আমরা যদি সলিউশন বলি, তাহলে সেটা হলো যে ইনস্টিটিউশনগুলোকে ক্ষমতায়ন করতে হবে, যেন তারা, যেমন মনে করেন এই যে ছাত্র ইস্যুসগুলো নিয়ে যে আলোচনা করা হলো, বিশ্ববিদ্যালয়গুলোকে যদি ক্ষমতায়ন করা হয়, কারণ বিশ্ববিদ্যালয় আসলে যে সত্যি কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা কুয়েট, বুয়েট, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী এগুলো কোনোটাই আসলে কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকার কথা না। বিশ্বের উন্নত মানের বিশ্ববিদ্যালয় যে জায়গাগুলোতেই আছে, হয়তো ফুয়াদ যেখানে পড়াশোনা করেছে, বা আমাদের দেশেরই অনেক তরুণরা যাদের বাবা মারা হয়তো আর একটু বেশি অ্যাফোর্ড করতে পারেন, তারা বিদেশে যেসব বিশ্ববিদ্যালয়ে যায়, সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের দেশের এডুকেশন মিনিস্ট্রি বা অন্য কোনো মিনিস্ট্রির চাপে কাজ করে না। ওই বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনস বা অর্গানাইজেশনস। তো সেই জায়গা থেকে তখন বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা তো সাবসিডি বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা অনুদান এন্ডাওমেন্ট বন্ধ করে দিয়েছে, বা মানে সরকারি এন্ডাওমেন্ট বন্ধ করেছে, কিন্তু ওদের আরও $85 বিলিয়ন প্লাস বিশাল এন্ডাওমেন্ট আছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়, সরকারিটা বন্ধ করে দিচ্ছে, ওরা বাইরে আরও রিচ আউট করছে। সরকারি বন্ধ করছে কেন? কারণ এতদিন ওরা সরকারের কথা শুনে নেই, এখন সরকারটা চাপ দিতে চেষ্টা করছে যে আমাদের কথা না শুনলে আমাদের কাছ থেকে যে টাকাটা তোমরা পাও সেটা বন্ধ করে দেবো। মানে এটা একটা পরিষ্কার প্রমাণ যেগুলো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট বলেই আজকে বিশ্বমাপের যখন বিশ্ববিদ্যালয় বলা হয়, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, কলম্বিয়া, এই সবগুলোর নাম আসে। আনফর্চুনেটলি আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় হলো 10 টাকায় সিঙ্গারা, চটপটি না চা। তো এটা কেন? বিকজ এগুলো সরকারি হস্তক্ষেপ। তো আমরা আলাদা ইনস্টিটিউশন করতে পারি, ইনস্টিটিউশনগুলোকে যদি শক্তিশালী বানাই। তো এইটা রাতারাতি কীভাবে হবে? রাতারাতি হবে না, এটা সময় লাগবে। তাহলে এইটা যদি রাতারাতি, ইনস্টিটিউশনগুলো যদি রাতারাতি তৈরি না করা যায়, তাহলে এখন এই যে দাবির আন্দোলন, এগুলো নিয়ে আমরা কী করতে পারি? এখানে একটা বড় জিনিস আছে। মেজরিটি যারা দাবির আন্দোলনে নেমেছে, মেজরিটি তারা কিন্তু নেমেছে বিকজ তাদেরকেও কিছু দূর হয়তো বুঝে বা না বুঝে একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই তোমার দাবি ফুলফিল করবে, পূরণ করবে। আমি বলছি না অন্তর্বর্তীকালীন সরকার ওপেনলি এটা ডিক্লেয়ার করছে, বাট এই ধরনের আওয়াজ অনেক আসছে। এবং এই যে মাঝখানে একটা দেখেন, মাঝখানে একটা মুভমেন্টের মতো সোশ্যাল মিডিয়াতে, রিয়েল লাইফে না বাট সোশ্যাল মিডিয়াতে মুভমেন্টের মতো চলে এসেছিল 5 more years, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আর 5 বছর চাই। তো যখন এই জিনিসগুলো বেশি বাতাস পায়, তখন যারা তাদের দাবির জন্য দাঁড়াচ্ছে তারা চিন্তা করে যে তাহলে তো 5 বছর বা 2 বছর বা 3 বছর বা যেটা হোক, লং টার্ম তো আমি এত বছর ওয়েট করেছি, যুদ্ধ করেছি 2024 সালে, বা আমি আন্দোলন করেছি 2024 সালে, আহত হয়েছে, এটা ওটা হয়েছে, তাহলে এইটার পর আমি আর করে 2 বছর ওয়েট করবো? এর আগে নিপীড়ন ছিল, এটা যেটা ছিল হয়তো ওয়েট করছিলাম, এখন আর কেন 2 বছর ওয়েট করব? এমন হতো যে শর্ট টার্ম পরের নির্বাচিত সরকারের কাছে চাইবো, তাহলে ঠিক আছে, একটা ওয়েট করার একটা জাস্টিফিকেশন আছে, সার্থকতা আছে যে আচ্ছা না 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 ঠিক আছে, ইনারা তো শুধু নির্বাচন দিয়ে চলে যাবে, তাহলে আমরা একটা প্রেশার রাখি। কিন্তু মনে করেন আমি নিজেই যদি একটা আন্দোলনে থাকতাম, বা আজকে ভাই আপনি যদি মতিবে একটা আন্দোলনে থাকতেন যে আমাদের প্রেসের জন্য আমরা এই অধিকারগুলো চাই, এবং আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকার আছে বেশ কিছুদিন, তাহলে আপনি এই সরকারের কাছ থেকে অধিকার কেন আদায় করতে চেষ্টা করবেন না? একই সাথে যদি আপনার কাছে এই পারসেপশনটা থাকে যে অন্য একটা সরকার চাইলে নিপীড়ন করতে পারে, যেটা আওয়ামী লীগ করেছে, তো সামনে নির্বাচিত সরকার করলে করতে পারে। এখন আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমি আশ্বাস দিতে পারি যে আমরা এই কোনো মতেই নিপীড়নে যাব না, কিন্তু আমরা আসবো বা অন্য কে গ্যারান্টি দিতে পারে? সো যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা যদি নিপীড়ন করে, তখন এই এই আন্দোলনকারী গ্রুপগুলো তারা এটা হ্যান্ডেল নাও করতে পারে আগের বারের মতো। সো তাহলে তাদের একটা প্রচেষ্টা তখন থাকবে যে তাহলে এইবারই বের করে নেই ভাই। তো এই যে এইবারই বের করে নিই, এখন এতগুলো ডিসএফেক্টেড গ্রুপ সবাই একসাথে বের করতে গেলে সারাদিন আন্দোলন লেগে থাকে। এই সর্বত্র আলোচনা হচ্ছে, এবং আজকেও ঢাকার একটি দৈনিক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি নাগরিক সমাজ, যদি যেটা আদালত, নির্বাচন কমিশন সবাই যদি একমত হয়, তাহলে হতে পারে। আইনজীবী হিসাবে আপনার কি মত? একটু আগেরটাতে একটু
লেজটেনে বলি, সেটা হচ্ছে যে আপনার বিসিএস এর শিক্ষার্থীরা দেখবেন একটা আন্দোলন করছে 40, 45, 46। আন্দোলন তো শেষ নাই। হ্যাঁ, তাহলে দেখেন করবে না কেন? একটা ছেলে মেয়ের ধরেন নিম্নবিত্ত পরিবার থেকে এসছে, গরিব কৃষক পরিবারের একটা ছেলে কষ্ট করে হলে থেকে টিউশনি করে চলেছে, ওর মাস্টার্স হয়ে গেছে, কিন্তু ওর কেরিয়ারটাও শুরু করতে পারছে না। আবার বাসা ভাড়া করে ঢাকায় থাকবে সে অবস্থাও নাই, গ্রামে ফিরে গেলেও কোনো চাকরি বাকরির কোনো ব্যবস্থা নাই। সেই মানুষটার জীবন থেকে সে যখন দেখে যে আমি 3 বছর ধরে একটা ভাইবার জন্য অপেক্ষা করছি, একটা লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছি, একটা এমসিকিউর জন্য অপেক্ষা করছি, তার জীবনটা তো হল্ট হয়ে আছে। তার জীবনে যত উদ্যম ছিল এবং এই উদ্যমগুলো হারিয়ে গেলে কিন্তু মানুষের মর্যাদাবোধ চলে যায়। তখন যখন সে প্রশাসনে যাবে, তখন প্রশাসনের আমলাতন্ত্র, সিনিয়রিটি, ওখানকার বসি অ্যাটিটিউড তার ডিগনিটিকে আবার কেড়ে নেবে। এইভাবে কিন্তু একটা তরুণ সমাজের ডিগনিটি চলে যায়, রাষ্ট্রের প্রতি তার দায় দরদ এগুলো নষ্ট হয়ে যায়। অতএব সে আন্দোলন না করে মানে কি করবে? তার হাতে কোনো অপশন নাই। রাষ্ট্র এখানে যে হাজারটা সমস্যা আছে, আমি সিম্পলি জানে না যে কোথায় গেলে বিচার হবে। আমি গতকালকে প্রেস ক্লাবে গেলাম, আপনার হচ্ছে গুম খুনের শিকার পরিবারদের বিচারের একটা দাবিতে একটা নেটওয়ার্ক মিটিং ছিল। সেখানে একজন বিসিএস ডাক্তার এসে বলেছে যে আমার বিরুদ্ধে সন্ত্রাস দমনে একটা মামলা আছে, যে কারণে সে বিসিএস ডক্টর হওয়ার পরেও তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সাব ইন্সপেক্টর বলেছে যে আমি গুলি চালাইতে অস্বীকার করেছি 24-এ, এই জন্য আমাকে তখন আওয়ামী লীগের সরকার সাসপেন্ড করেছে, কিন্তু এখনও সে সাসপেনশনটা উইথড্র করতে পারে নাই। তাহলে এই যে জায়গায় জায়গায় বিচারহীনতার কারণে জীবন থমকে গেছে, এটার কোনো রেজলিউশন রাষ্ট্র করছে না। অতএব সেজন্য অ্যাকাউন্টেবল করা, রাষ্ট্রকে ফাংশনাল করা এবং এই প্রত্যেকটা মিছিল মিটিং প্রতিবাদকে ইতিবাচকভাবে দেখা দরকার। এর বাইরে সাবোটাস যেটা আছে সেটা তো আমরা জানি, সেটা খুঁজে বের করতে হবে, এজেন্সিকে দায়িত্ব পালন করতে হবে এটার ব্যাপারে। বারবার বলছি যে এইটা একটা প্রপার সিস্টেম ফলো করে এইটা ডিল করতে হবে। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একটা চিঠি দিয়ে, নির্বাহী আদেশ দিয়ে, এইভাবে একটা দল ফ্যাসিস্ট পার্টি হইলেও তাকে নিষিদ্ধ করা যায় না, কারণ এখানে যুদ্ধ হয়নি, এখানে গণ অভ্যুত্থান হয়েছে। নাৎসিদেরকে যেভাবে ব্যান করা গেছে, ফ্যাসিস্টদেরকে যেভাবে ব্যান করা গেছে স্ট্রেট ওয়ে, সেটা হচ্ছে যুদ্ধে পরাজিত শক্তি। আর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি হচ্ছে আইডিয়া লেভেলে এজেন্ডা নিয়ে আসে, যে আমার নতুন রাষ্ট্র ব্যবস্থা আসছে, আমি কাউকে আমার দেশের নাগরিককে পরাজিত করি নাই, ব্যাপারটা এরকম আর কি। তো সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার। আমেরিকার কংগ্রেশনাল সেনেট হিয়ারিংয়ের মডেলে একটা আপনি সকল ধরনের মানুষ, রাজনৈতিক লোক, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্ররা, ডাক্তার, আইনজীবী, তারপরে মনস্তত্ত্ববিদ যারা আছে, ঐতিহাসিক, অ্যানথ্রোপোলজিস্ট, সবাইকে নিয়ে এই ধরনের কমিশন সারা দুনিয়াতে অনেকবার হয়েছে। সাউথ আমেরিকাতে হয়েছে, কঙ্গোতে হয়েছে, আপনার আর্জেন্টিনাতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে। তারা এই কমিশন 2টা কাজ করবে। একটা হচ্ছে 24-এর গল্পগুলো শুনবে, প্রত্যেকটা শহীদ পরিবার, আহত পরিবার, অসুস্থ পরিবার, কে কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাষ্ট্রে তখন। আর দ্বিতীয়ত সে যেটা করবে, কার কিভাবে জীবনের রেজলিউশন করতে হবে এটা একটা পথ বাতলায়া দেবে। এখনও দেখবেন রাস্তাঘাটে এসে বলে যে ভাই আমি জুলাই ফাউন্ডেশনে আবেদন করেছি, আমার 2 লাখ টাকা আমি এখনো পাই নাই, আমি সি ক্যাটাগরিতে আমাকে দিয়েছে, আমাকে আসলে বি ক্যাটাগরিতে দেওয়া উচিত, অথবা আমাকে বি ক্যাটাগরিতে ছিল, আমাকে সি ক্যাটাগরিতে নামায় দিয়ে আসছে। এখন আমরা যারা রাজনৈতিক কর্মী, আমি এটা আসলে কি সমাধান করব? আমি তো রাষ্ট্র না। আমি এই যে তদবির বাণিজ্য ডেভেলপ করছে কেন বাংলাদেশে দেখবেন, আপনার সাথে তদবির করে, বইবার অফিসে গিয়ে তদবির করে, আমার অফিসে এসে তদবির করে, কেন করে? কারণ রাষ্ট্রে একটা ফেয়ার রেজলিউশন করবার স্পেস, কোনো মেকানিজম নাই তার, যে কোথায় গেলে আমি ডিসি হইতে পারবো। আমি মনে করি আমি ডিসি হওয়ার যোগ্য, কিন্তু আমাকে ডিসি বানানো হচ্ছে না। তাহলে আপনাকে তো একটা জায়গাতে এটা বলতে পারতে হবে যে আমি ডিসি হওয়ার যোগ্য, আমাকে ডিসি করেন। আমি সচিব হওয়ার যোগ্য, আমাকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এই কথাটা বলবার রেজলিউশনটা কোথায় হবে? তো সেই জায়গায় আমরা বোধ করছি যে ওই গণতদন্ত কমিশনটা হচ্ছে এইটার কাজ করবে, যে কাকে কোথায় বিচার করবে, কাকে ক্ষমা করে দেবে, কার জন্য তওবা কমিশন। আপনি হেফাজতে যাদেরকে ধরেন ভৎসনা করবেন, সিম্পলি আওয়ামী লীগে ভোট দিছে, পিছনে পিছনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে, এটা তো ফৌজদারি অপরাধ, ওটা তো আপনি 10 বছরের সাজা দিতে পারবেন না। তাহলে ওকে কি করতে হবে? ও গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, তুমি আওয়ামী লীগ করছো, তুমি খুবই একটা খারাপ কাজ করছো, তুমি এই যে এর হেফাজতের হুজুরের কাছে গিয়ে তওবা করো, তোমার মাফ, আর কোনো অন্যায় অন্যায় করবে না। তো ওকে তওবা করারও তো একটা স্পেস করে দিতে হবে, যেন ও আর পাবলিক লাইফ মেনটেন করতে পারে, ও যেন আর গোপনে আওয়ামী লীগের লোকদের সাথে হল্ট করে ফেলেছেন। তার অক্সিজেনের পাইপলাইনটা হলো তওবা কমিশন। তাহলে যাকে বিচার করার তাকে বিচার করবেন, যাকে মাফ করে দেওয়ার তাকে মাফ করবেন, যাকে প্রকাশ্যে আনার সুযোগ দেবেন তাকে দেবেন, কিন্তু সেটা প্রকাশ্যে হতে হবে। সেই কমিশনের কাছে সাধারণ মানুষ মতামত দেখ,
যে আওয়ামী লীগকে আমরা কিভাবে দেখতে চাই। তাকে কি আপনার আউটরাইট ব্যানিং চাই? তাকে কি আমরা রাজনীতি থাকবে কিন্তু নির্বাচন করতে পারবে না আগামী তিন দফা, কারণ সে জাতিকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। জাতীয় পার্টির ব্যাপারে কি হবে, 14 দলের কি হবে? আওয়ামী লীগ যা গুণা করছে, এই প্রত্যেকটা কবিরা গুনার দায় কি এই এরশাদের পার্টির অথবা 14 দলের কি সমপরিমাণ হবে কিনা, এটা কে ডিসাইড করবে? তো এই ব্যাপারে আপনি যদি গণতদন্ত কমিশন করেন কংগ্রেশনাল হিয়ারিং মডেলে, মানুষ উন্মুক্ত মতামত দেবে, বিটিভি এটা লাইভ সম্প্রচার করুক, তখন আপনি ধরেন 5টা মত পেলেন। সিদ্ধান্তটা কিভাবে হবে? সিদ্ধান্ত হচ্ছে এটা পরে ঐক্যমত কমিশনে আপনি রেফার করে দেবেন। সরকার গণতদন্ত কমিশন 6 মাস 8 মাস 1 বছর পরে রিপোর্ট দিবে যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা রাফলি ব্রডলি এই 5টা মতামত পাইছি, 6টা মতামত পাইছি। তখন প্রফেসর ইউনূস ডেকে ঐক্যমত কমিশনকে বলে দেবে আপনি এখন স্টেক হোল্ডারদের সাথে বসেন যে আমরা কি করব। দ্বিতীয়ত হতে পারে আপনি 6টা মতামতের উপর রেফারেন্ডাম দিয়ে দেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ দেখতে চাই, আওয়ামী লীগের রাজনীতি থাকবে, নির্বাচন নাই, আওয়ামী লীগের কোনো দলীয় নেতা কর্মীরা যারা পদস্থ ছিল তারা রাজনীতি করতে পারবে না, এরকম অনেকগুলো অপশনে আসেন। এসে আপনি রেফারেন্ডামে দিয়ে দেন, মতামত নেন। কারণ এটা একটা বড় এন্টিটির জায়গা। আপনি যদি জনমত তৈরি না করে এই কাজটা করেন, শুধুমাত্র আমার দাবিতে, ববি ভাইয়ের দাবিতে তাকে নিষিদ্ধ করে দেন, তাহলে যেটা হবে আপনি স্যাবোটাজ বন্ধ করতে পারবেন না। কারণ এই জনগোষ্ঠীটা হিউজ ভোট ব্যাংক আছে, 15-20% মানুষ এখন আওয়ামী লীগকে সাপোর্ট করে। আপনি এই জনগোষ্ঠীর একটা লোক এখন পর্যন্ত ক্ষমা চায় নাই। তারা কি ধরনের গোত্র এবং কাল্টের পলিটিক্স করছে দেখেন, তার একটা লোক জাতির কাছে ক্ষমা চায় না এখন পর্যন্ত। তার ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট নাই, সেন্স অফ রিগ্রেট নাই তার মধ্যে। তাহলে এই জনগোষ্ঠীকে তো আপনার নাৎসিদের পরাজয়ের পরে কিন্তু আপনার ডিনাৎসিফিকেশন রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ছিল। তাদেরকে ডাক্তাররা, নার্সরা, তারপরে মনস্তত্ত্ববিদরা, মনোবিজ্ঞানীরা, সাইকিয়াট্রিস্টরা মাসের পর মাস রেখে সেখানে ট্রিটমেন্ট করেছে। আওয়ামী লীগ কিন্তু একটা ডিজিজের নাম, এই হুব্রিস ডিজিজ, এই নার্সিসিজম, এই সাইকোপ্যাথ কিন্তু ট্রিট করতে হবে, এই ট্রিটমেন্ট প্ল্যান ব্যবস্থা করতে হবে, এবং সেটা ঐক্যমতের সিদ্ধ। এই নানা যেটা ফুয়াদ বললেন এবং উনি কারেক্টলি বলছেন, তো এইটার সমাধান কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফুয়াদ একটা জিনিস রেফার করছিল, কমিশন যেটা কঙ্গো, রোয়ান্ডা, অনেক জায়গায় হয়েছে, কানাডা পর্যন্ত হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যত জায়গায় হয়েছে, সেই প্রত্যেকটা জায়গায়, কানাডা বলেন, রোয়ান্ডা বলেন, সেই জায়গায় বড় দাগে কোনো একটা অন্যায় হবার পর, মানে ম্যাস লেভেলে, সো সেটা জেনোসাইড বলেন বা যেটাই বলেন, এই ম্যাস লেভেলে একটা অন্যায় হবার পর এই কমিশনগুলো গঠন করা হয় যে এটা রিলেটেড কিভাবে হওয়া উচিত, মানে কারা ক্ষমা পাওয়া উচিত, কারা ক্ষমা কোন লেভেলে পাওয়া উচিত না, কী ধরনের সাজা হওয়া উচিত, এটা জনগণের কাছ থেকে একটা শোনানি। এটা কাইন্ড অফ লাইক একটা একটা ক্যাথারসিসের একটা প্রসেসও আপনার দেশব্যাপী বা জনগণের জন্য। সো এরকম একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়তো বাংলাদেশে আমরা করতেই পারতাম বা এখনও করতে পারি। এটা আসলে একদম শুরুর দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা বসে, আমার দল বসে, তখন এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন সম্বন্ধে আমরা তাদেরকে বলেছিলাম যে এরকমটা করা যেতে পারে। আমি ধরে নিচ্ছি শুধু আমরা বলিনি, হয়তো আরও বেশ কিছু দল হয়তো বলেছে। হ্যাভিং সেড দ্যাট, সব কিছু যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কাছে যাবে তা না। যেমন মনে করেন যে এই যে আমাদের দাবিগুলো নিয়ে যখন আমরা কথা বলি, তখন এখানে এগুলো ইনস্টিটিউশনাল জায়গা থেকে আসবে। গণতন্ত্র বা লিবারেল ডেমোক্রেসি, মানে আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশে, যেটা এখন প্রেভালেন্ট, এবং যেটাই আমরা থাকতে চাই, লিবারেল ডেমোক্রেসিটা আসলে ভিত্তি হলো আইনের শাসন। মানে জনগণের মতামত নিয়ে শাসনটা হবে, বাট শাসনটা হবে আইনের। সো আজকে হঠাৎ করে একটা মেজরিটি আইনের বাইরে যেও যদি কিছু চায়, সেটা যেন না হয়। সো আপনি একটা মাইনরিটি, আজকে মেজরিটি যদি আপনাকে আক্রমণ করতে চায়, সেটা যেন সে করতে না পারে। সো ওই জায়গাটি থেকে আমি বলবো যে স্পেশালি যেহেতু আমরা মানে আওয়ামী লীগের কথা বলছিলাম, সেই জায়গা থেকে বলবো। এবং আপনি বলছেন যে আইন উপদেষ্টা বলেছেন যে উনি নিজে চান, টাইমস শুরুতে হয়তো কেউ কম বলেছে, কেউ বেশি বলেছে, বাট ইন রিসেন্ট টাইমস এমন কোনো রাজনৈতিক দল নেই যারা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করে নেই। মোটামুটি প্রত্যেকটা দলই কোনো না কোনোভাবে দাবি করেছে। আমি মামলা করেছি, বাট দাবি সবাই করেছে ভাই। সো ওই জায়গাটা আসলে উনি কোথায় দ্বিমত পেয়েছেন, অ্যাটলিস্ট রাজনৈতিক সমাজে কোথায় দ্বিমত পেয়েছেন আমি ঠিক শিওর না। তবে যেই কারণে আমিও মামলা করেছিলাম, কারণ হলো বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, কারণ আমি বললাম না ওই যে লিবারেল ডেমোক্রেসি, আইনের শাসন, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে, এই আইনের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে। কিভাবে সেটা? এই যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ করা যেতে পারে, বা তাদের যে এই যে জাস্ট ভোট রিগিং অ্যাক্টিভিটিটাই যদি ধরেন, মনে করেন আমরা অনেক কিছু প্রমাণিত করতে সময় লাগছে, ঠিক আছে মামলা হবে, এই সেই ভোট রিগিং অ্যাক্টিভিটিও যদি ধরেন, যেটার প্রকাশ্যে ভিডিও এভিডেন্স 2014, 2018
পরিষ্কার আছে, 2024-এও আছে, বা 24-এটা আর কেউ কেয়ার করেনি, 14-18-তে পরিষ্কার আছে। এই যে ভোট ট্রেকিং এভিডেন্সের মানে এটা এই ধারাগুলো ধরেই আপনার আরপিওতে সাজা দেয়া নেই এটা, কিন্তু আরপিওতে জুরিসডিকশন দেয়া আছে ইলেকশন কমিশনকে এটার সাজা একটা নির্ধারণ করবার। সো সেই সাজা নির্ধারণ হিসেবে যদি তাদের রেজিস্ট্রেশনটাও বাতিল করা হয়, দল নিষিদ্ধ হলো না, ঠিক আছে, আমরা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে বললাম না, বাট ওরা তো আর নির্বাচনের জায়গায় থাকে না, ওরা তো আর দলগতভাবে থাকে না, ওরা জাস্ট একটা অর্গানাইজেশন হয়ে যায়, যে কোনো কেউ একটা অর্গানাইজেশন হতে পারে। মানে একটা মিনিমাম পানিশমেন্ট যেটা মানে আমরা আওয়ামী লীগকে দলগতভাবে, যে একটা দল, একটা রাজনৈতিক দল যেটা বাংলাদেশের সরকারি ক্ষমতায় আসতে পারে, জনগণের রিপ্রেজেন্টেশন চাইতে পারে, এই জায়গা থেকে তাদেরকে আমরা বিতাড়িত করতে কারেন্ট আইনের আন্ডারে আমরা সক্ষম। এইখানে এক্সট্রা কমপ্লিকেশন আনবার খুব বেশি প্রয়োজনীয়তা আমি পার্সোনালি লিগ্যালিও যদি যেভাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেভাবে কি সম্ভব? জামাতকে টেরোরিজম অ্যাক্টের আন্ডারে একদম লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছে। জামাতকে কিন্তু এইটার আন্ডারে ফার্স্টে নিষিদ্ধ করে নাই, এবং এগুলো করেনি বলে জামাতের নিষিদ্ধ কিন্তু ওই যে 2011 থেকে 2024 পর্যন্ত 23 পর্যন্ত টেনেছে, না 24 জুলাই আন্দোলনের সময় জামাতকে ফাইনালি নিষিদ্ধ ঘোষণা করলো। সো এইটা পর্যন্ত টেনেছে। সো অ্যান্ড এগেন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে এই টেরোরিজম আইনে, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, কারণ এই ছাত্রলীগের প্রত্যেকটা ভায়োলেন্স তো পারপেট্রেটেড আসলে বাই আওয়ামী লীগ, এবং এর থেকে বেশিরভাগ ভায়োলেন্স তো আওয়ামী লীগেরই করা। ছাত্রলীগ তো করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে, সো তাহলে মেইন ব্লেমটা তো আওয়ামী লীগের পরে। আমি বলছি মাল্টিপল ভাবে আমরা করতে পারি, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে পারি, তাদের নিবন্ধন বাতিল করতে পারি, এবং আই এম শিওর বিজ্ঞ আইন উপদেষ্টা যদি বিজ্ঞ আইনজীবীদের সাথে 10 জন নিয়ে বসেন বা 5 জন নিয়ে বসেন, তার আরও 5টা উপায়, আমি তো আইনজীবী না, আমি বলে দিচ্ছি, তাহলে 5টা উপায় তো আইনজীবীরা বসে এমনিই বের করতে পারবে। সো এই কাজগুলো আসলেই করা সম্ভব, এবং তারপর অবভিয়াসলি আমাদের আসা উচিত, যেটা ফুয়াদ উত্থাপন করলেন, আমি অনেক জায়গায় উত্থাপন করেছি, যে জাতীয় পার্টির আসলে কি হওয়া উচিত, 14 দলের কি হওয়া উচিত। জাতীয় পার্টিদের 2014 সালে যদি নির্বাচনে না যেত, একমাত্র জাতীয় পার্টি থেকে আমি তখন দাঁড়িয়েছিলাম, এবং প্রেসিডেন্ট ওরশাদ সাহেব দাঁড়িয়েছিলেন বলে আমি তার সাথে দাঁড়িয়েছিলাম, যে আমি তার সাথে দাঁড়িয়েছিলাম যে এই নির্বাচন আমরা মানি না, সেই কারণে আমাকে গুম করা হয়েছে, দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বাকি জাতীয় পার্টি করেনি, কিন্তু তারপর সেই জাতীয় পার্টির মন্ত্রী ছিল, এমপি ছিল, প্রত্যেকবার ছিল, তারা সব ওই যে হালুয়া রুটি খেয়েছে। সো তাদের কি বিচার হওয়া উচিত? এবং এইখানেও আমি আপনাকে বলবো যে যদি আমরা জাস্ট আরপিওর আন্ডারে, ভোটিং এর আন্ডারে, এবং এখানে পার্টি না, কারণ ভোটিং এর আন্ডারে পার্টির জন্য বিচার দেয়া নাই, সেটা মানে তাদের ইসেতে পড়ে, কিন্তু ক্যান্ডিডেটের জন্য কিন্তু বিচারের অধীন আছে, মানে কি কি বিচার হতে পারে। সো মানে ইভেন আন্ডার ট্রিজন অফ ভোটিং এর জন্য তাকে ফেলা যেতে পারে যদি রাউন্ড অ্যাবাউট বেতে যান। আরপিওতে পরিষ্কার দেওয়া আছে, আপনার পিনাল কোডে পরিষ্কার দেওয়া আছে, এই দুটো যদি মিলান, তো তাহলে এই জাতীয় পার্টির নেতাদের কি হওয়া উচিত? 14 দলের যারা প্রধান নেতা ছিলেন, যারা শেখ হাসিনার সাথে মিটিং করে বের হওয়ার পরে প্রথম গুলি করার অর্ডারটা দেওয়া হলো, তাদের কি বিচার হওয়া উচিত? এগুলো কিন্তু কারেন্ট আইনের অধীনে সবগুলো বিচার করা যায়। মানে এটার জন্য আমার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন লাগবে না। আমিও বিশ্বাস করি, ফুয়াদ একদম ঠিক কথা বলেছে, আমরা পুরোপুরিভাবে বিশ্বাস করি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আমাদের দেশে দরকার। কেন দরকার? এই যে এত বিশাল একটা গণ আন্দোলনে এত বিশাল জনসংখ্যা, মানে এত বিশাল জনতার ঢল এটার সাথে অংশগ্রহণ করলো, এত ত্যাগ স্বীকার করলো, সো তারা কি চায়, তারা জিনিসটা কিভাবে দেখে, তারা ন্যাচারাল লাইফে কিভাবে ফেরত যেতে চায়, এগুলোর জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আসলেই দরকার। কিন্তু আইনের বিচার বাস্তবায়ন করবার জন্য কোনো নতুন কমিশনের দরকার নেই, জাস্ট আমাদের ওই চাওয়াটা দরকার। যেমন আজকেই সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে একটা মিটিংয়ে ছিলাম, সেখানে উনি দুঃখ করে আমাকে বলছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পুরোপুরি সেই আওয়ামী লীগ ছেয়ে আছে, মানে সরকারের খুব উচ্চ পর্যায়ের একজন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করছেন? বলে না, আমি আমার জায়গা থেকে বলতে চেষ্টা করছি, কিন্তু খুব বেশি লাভ হচ্ছে না। মানে নট যে সরকার আওয়ামী লীগের না, মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই আওয়ামী লীগের না, কিন্তু তারা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের থেকে পরিষ্কার করতে পারেনি। এই প্রসঙ্গে কি আপনার যোগ করার কিছু আছে? এখানে আরো অনেকগুলো অপশন আছে, মানে চাইলে যেটা করা যায়, একটা হচ্ছে দেখবেন যে গণ অভ্যুত্থানের ফরমান অথবা জুলাই ডিক্লারেশন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। গণ অভ্যুত্থানের ফরমানের যদি আমরা সবাই কালেকটিভলি একমত হয়ে করতে পারি, এটার ভিত্তিতেও আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন। কারণ গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিরা সবাই মিলে একটা কোড অফ কন্ডাক্ট লিখবে, একটা প্রোটোকল লিখবে ফর দ্য ফিউচার জেনারেশনস, এবং দ্যাট শ্যাল বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ ওয়েল। তাহলে সেখানে বলা থাকবে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিরা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, অথবা কি করতে পারবে না, তারা কি করতে পারবে, কি করতে পারবে না। মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের প্রশ্নে আপনার একটা সেকশনই থাকতে পারে। সেই চার্টারটা তো হচ্ছে, দেরি হচ্ছে। ওটাই বলছি, যেটা এটা 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 দেরি কেন হচ্ছে সেটা যেমন প্রশ্ন, এটা হয়ে গেলে ওটার ভিতর দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন। আরও যেটা করতে পারবেন সারা দুনিয়াতে আছে, যেমন ধরেন আমরা তখন ইংল্যান্ডে, আপনার মনে থাকে ইরাক যুদ্ধের সময় ইরাকে অ্যাটাক করবে কি করবে না, তখন
এই পার্লামেন্ট টনি ব্লেয়ারকে বাধ্য করেছে অ্যাটর্নি জেনারেলের মতামত নেবার জন্য যে ওয়েদার দ্য ইনভেশন শ্যাল বি লফুল অর নট, এটা আপনার ইন্টারন্যাশনাল ল। এবং তখন কিন্তু আবার এই যে তখনকার যে অ্যাটর্নি জেনারেল ছিল তখন প্রাইম মিনিস্টার অফিস থেকে তাকে মতামত চাওয়া হয়েছে, অবশ্য মতামত দিয়েছেন, লর্ড গোল্ডস্মিথের মতো ছিলেন, এবং মতামতের ভিত্তিতে কিন্তু যুদ্ধে গেছে। তাহলে এর মানে হচ্ছে যে রাষ্ট্র চাইলে কি করতে পারে, আপনার অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তার কাছে মতামত চাইতে পারে। এই মতামতটা আপনার রেলেভেন্ট মিনিস্ট্রিগুলো ভেটিং করবে, ল মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, আরও যারা যারা আছে তারা ভেটিং করবে। এটার সাথে আপনার পুলিশ সহ গোয়েন্দা সংস্থা সবার মতামত নিতে হবে, এটার কনসিকোয়েন্স টোটাল আইন শৃঙ্খলা বাহিনী এটা ফেস করতে পারবে কিনা। এর বাইরে যেটা আছে আপনার 106-এতে আপনার কোর্টের সুপ্রিম কোর্টের মতামত নিল না, চুপ্পুর কাছে এই এই শপথ টপথ হবে টবে কি নিয়ে মতামত নিল তো সুপ্রিম কোর্টে। তাহলে আপনি একটা মতামত নেন না সরকারের পক্ষ থেকে যে আমরা আওয়ামী লীগকে এইরকম ব্যান করার প্রস্তাব আসছে, কে কি মনে করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় যে কোনো কিছু মিলে ইলেকশন কমিশনের মতামত নিতে পারে, ইলেকশন কমিশনের যে সংস্কার কমিশন হয়েছে সেটার মতামত আপনি নিতে পারেন এই প্রশ্নে। এই মতামতটা নিয়ে আপনি পলিটিক্যাল পার্টিকে ডাকেন, দিস ইজ দ্য ওপিনিয়ন আমরা রিসিভ করেছি, তাদের কাছ থেকে এই বিষয় আসছে, এখন আপনাদের বক্তব্য কি। মানে আপনি চাকাটা তো ঘোরানো শুরু করবেন, আপনি আওয়ামী লীগ প্রশ্নের চাকাটা তো কেউ ঘুরাচ্ছেন না, 8 মাসে তো ঘুরলো না, ঘুরলো না। এটা এর মানে হচ্ছে ওই যে ববি ভাই বলেছে না যে ওখানে ভূত আছে, এই ভূত আছে দেখছেন না, যে এই যে পাকিস্তানের ফরেন সেক্রেটারি আসার পরে যে বিষয়গুলোকে ব্যাপক ডিসপ্রপোর্শনেটলি হাইলাইট করা হলো, 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনার পলিটিক্সকে মাথায় রেখে আপনি রিঅ্যালাইনমেন্ট করবেন না, আপনার রিজিয়নে নতুন বন্ধু শত্রু বের করতে হবে না। আপনি এখানে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে ফাইট করছেন, কিন্তু আবার দিল্লির দেয়া এজেন্ডাগুলো এখানে আলোচনা করতেছেন। মানে আপনার রাষ্ট্রের স্বার্থ একটা ঘটনার পরে তো আপনাকে রিভিজিট করতে হবে। আমেরিকা তো এখন ওয়ার অ্যান্ড টেররের নামে তো চলছে না, আমেরিকা যে চায়না কন্টেইন করছে থ্রু ট্রেড এবং ট্যারিফ, এটাতে সে তো ওই আপনার ওয়ার অ্যান্ড টেররকে ইউজ করছে না। কারণ আপনি যখন কোনটা কখন করবেন আপনাকে তো বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা কখন চাইবেন। আপনার বাবার খুনের একমাত্র সাক্ষী জীবিত আছে, সেই সাক্ষী যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় তাহলেই শুধুমাত্র আপনার এইটা একটা ভালো বিচার হওয়া সম্ভব, ফাঁসির রায় হবে। ওই সাক্ষীর কাছে আপনি আবার 5,000 টাকা পান, ওই 5,000 টাকা চাওয়ার সময় কি বিচারের আগে আপনি ঠিক মানে যেদিন সে সাক্ষী দিতে যাবে ওই দিনকার যদি তারা মনে করায় দেন যে তোমার কাছে 5,000 টাকা পাই, তখন তো সে সাক্ষী দিতে যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টের অ্যালাইনমেন্টটা তো আপনাকে বুঝতে হবে যে আমার কোন ইস্যুটা কখন রেজ করতে হবে। ফরেন মিনিস্ট্রি ব্যাডলি ফেল করেছে এটা করতে। তাহলে এই যে আমার টোটাল এস্টাবলিশমেন্টের ভিতরে যে এখনো আওয়ামীকরণ রয়ে গেছে, এইটাকে যে ফেস করতে হবে, সেই জায়গাটা থেকে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করাটা জরুরি। এটা করতে পারলে যেটা হবে, প্রশাসনে যারা ঘাপটি মেরে আছে তারাও কিন্তু আপনার সতর্ক নোটিশ নিয়ে নিবে যে এই প্রশ্নটা সরকার এবং রাজপথ একসাথে ডিসাইসিভলি ফেস করতেছে। যারা এখনো গোপনে গোপনে যোগাযোগ করতেছে, দালালি করতেছে, খোঁজখবর পাচার করতেছে, পুনর্বাসন করতে চায়, এই প্রকল্পটা তখন দুর্বল হয়ে যাবে গ্র্যাজুয়ালি। এই জন্য আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে পারাটাই হচ্ছে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান সফল থাকবে কি থাকবে না এটা সত্য। অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে কিছু বলা আছে নাকি আমি অন্য প্রসঙ্গে ছোট করে যদি একটা জিনিস বলি, প্রথমে এগেন আমরা চার্টার এবং অনেক কিছুতে আসতে পারি, বাট আমার পয়েন্টটা কিন্তু ওই এক জায়গায় যে কারেন্ট মানে কোনো নতুন চার্টার, কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং, কোনো নতুন বন্দোবস্ত দরকার নাই। কারেন্ট যে অবস্থায় আছি সেখানেই মানে জাস্ট আইনগতভাবে আমরা করতে পারি। সো অ্যাটর্নি জেনারেলের কাছে যদি একটা সর্ট অফ এরকম নির্দেশনা যায় যে আপনারা ফাইল করেন, সরকার পক্ষ থেকে ফাইল করেন, কোর্টে শুনানি হোক, কোর্টে শুনানিতে কারেন্ট আইনের প্রতি হয়ে যাবে। আর যদি সরকার পক্ষ থেকে ফাইল করতে না চায়, আমরা তো ফাইল করে আমি তো ফাইল করে বসে আছি, ওইটাই জাস্ট কার্যকরী করো, কোর্টের সামনে নিয়ে আসো, বেঞ্চের সামনে নিয়ে আসো। কারণ এটা গুরুত্বপূর্ণ কেন, ইন রিসেন্ট টাইমস মানে স্পেশালি রমজানের পরে আই এম শিওর ফুয়াদ খেয়াল করেছেন, আমরা যেহেতু রাজনৈতিক মাঠে থাকি আমরা তো এগুলো জানতেই হয়, মানে ক্রমাগত এভরি আদার ডে শহরের বা দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল বের করে যাচ্ছে। এটা রোজার পর থেকে শুরু হয়েছে, মানে প্রথমে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর তো সম্ভবই ছিল না, বাট রোজার পর থেকে কন্টিনিউসলি হচ্ছে। এবং আমি এমনও শুনেছি যে 100 জনের মিছিলে 1 থেকে 2 লাখ টাকা খরচ করছে তারা। তো এগেন বাংলাদেশ, জানি হাসিনার সময় বলেছিল কোনো গরিবই নাই, কিন্তু কিছু নাই, কিন্তু আছে। সো আপনি এতটা টাকা দিলে মানে যারা জুলাই আন্দোলনেও আপনাদেরকে ঢিল মেরেছে বা আপনাদের এগেন্স্টে রাস্তায় দাঁড়িয়েছে, এই টাকাটার জন্য মিছিলে একটু হেঁটে চলে যাবে, ঘুরে যাবে তারা। তো এই জায়গাগুলোতে আসলে একটু শক্ত পদক্ষেপ নেওয়াটা হয়তো গুরুত্বপূর্ণ। এই টপিক আমি এতটুকুই অ্যাড করবো। জাতিসংঘের মানবাধিকার রিপোর্টটা তো আর সলিড একটা এভিডেন্স, 114 পৃষ্ঠার যে রিপোর্ট দিয়েছে যেটা কোর্টে প্রেজেন্ট করা যাবে অ্যাজ এভিডেন্স। কিন্তু আমার তো কথা বলা নিষেধ,
তবে এইটুকু বলতে পারি আমরা সে পথে নেই, আমরা অন্য পথে আছি এখন। পথ হারানোর পথ আর কি, যেটা আমরা হারিয়ে বসে আছি, এখন নতুন করে আবার শুরু করতে হবে, এই হলো অবস্থাটা। মবিহাজ, যেটা আমি বলতে চাই যেটা হচ্ছে যে নির্বাচন নেই, আমরা নির্বাচনের জন্য কিন্তু এই জাতি লড়াই করতেছে 71 থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন মেম্বার চেয়ারম্যান, মেয়র বা চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করে বিডি সিস্টেমে, অর্থাৎ ওই যে আইয়ুব খানের বেসিক গণতন্ত্র, সেই গণতন্ত্রের পথে সংস্কার কমিশন এই ধরনের একটা পরামর্শ দিয়েছে, সুপারিশ করেছে। এইটা কি করে সম্ভব? দেখেন, সংস্কার কমিশনের সাথে আমাদের অল্প কয়েকদিন আগেই লম্বা আলোচনা হলো, এগুলো নিয়ে বেশ 3 ঘন্টার ঊর্ধ্বে আলোচনা হলো। সংস্কার কমিশনের অনেকগুলো, তারা 166টা যে সংস্কার প্রপোজাল নিয়ে আমরা বসেছিলাম, তার মধ্যে 120 বা এরকমে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা একমত ছিলাম, একটা বিশাল মেজরিটি। এবং এর ভিতরে মানে একমত ছিলাম কারণ কিন্তু এগুলো আমাদের কাছে মনে হচ্ছে খুব ভালো প্রপোজাল, এবং এর মধ্যে অনেকগুলো ইফ নট মেজরিটি প্রপোজাল আমরা এর আগে থেকে দিয়ে বসে আছি। সো সেই হিসেবে আমরা তাদের সাথে একমত, এবং সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদেরও সদিচ্ছা আছে ভালো কাজটা করবার। যে কোনো ভালো কাজ করবার সময় অনেক ধরনের আইডিয়াজ আসতে পারে, এর জন্য এটা তাদের প্রপোজাল, এটা বাস্তবায়ন না। প্রপোজালে বেশ কিছু জায়গায় আছে যেখানে আসলে নির্বাচন থেকে তারা দূরে আসতে চেষ্টা করছেন, যেটা যে আপনি মেয়র টেয়ারে যেগুলো বলেন, এগুলো এরকম বেশ কিছু জায়গা আছে, চেয়ারম্যান টেয়ারম্যানের কিছু জায়গায়ও আছে নির্বাচন থেকে দূরে আসা। এই জায়গাটাতে আমরা শক্তভাবে বিরোধিতা করেছি, এবং এটলিস্ট আমার কাছে মনে হয়েছে সংস্কার কমিশনে যারা ছিলেন, 3জন না 4জন সংস্কার কমিশনের হেডসের সাথে আমরা আলোচনায় বসেছিলাম, তার মধ্যে অবভিয়াসলি ইট ওয়াজ লেড বাই ডক্টর আলী রিয়াজ। ওনাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে ওনারাও কমপ্লিটলি আপনার কনফিডেন্ট ছিলেন না যে এই যে নন ইলেকটোরাল যে সিস্টেমগুলো ওনারা দিয়েছেন এটা ওনারা শক্তভাবে পুশ করবেন। মানে এক একটা কমিশনের রিপোর্ট এসেছে, ওনারা ঐক্যবদ্ধভাবে মানে ঐক্যমত কমিশন এই রিপোর্টগুলো পেশ করেছেন, কিন্তু আই থিঙ্ক নির্বাচন কমিশন থেকে, নির্বাচন রিফর্ম কমিশন থেকে এই নন ইলেকট্রাল ইস্যুগুলো এসছে। তো তারা আমার কাছে এগেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের আলোচনায় মানে অনেক কিছু আছে যেটা নিয়ে তারা আমাদের সাথে একটু বেশ লম্বা আলোচনা হয়েছে যে এইটা এরকম থাকা উচিত, এই কারণে তারা কাউন্টার করেছেন, আমরা মনে করি এই কারণে থাকা উচিত। ইলেকট্রাল ইস্যুতে যখনই আমরা পুশব্যাক করেছি যে এটা কিভাবে করলেন আপনারা, এটা করা একদম উচিত হয়নি, আমরা এটা মানি না, বা মানে আমরা এটা পছন্দ করি না, আমরা এটাতে যাবো না, এটা নাই থাকবে, আমি তাদের তরফ থেকে কোনো পুশব্যাক পাইনি যে না আমরা এই কারণে দিয়েছি এইটা এরকম কোনো পুশব্যাক পাইনি। সো সেই হিসেবে আমি চিন্তা করছি যে এসেছে প্রপোজাল হিসেবে এসেছে, আমরা মানলে মানবো, আমরা না মানলে না মানবো। ওনাদের একটা সদিচ্ছা আমি দেখেছি, যেটা আমি আবার পরিষ্কার করি, সদিচ্ছা দেখেছি যে ওনারা আসলে ভালো রিফর্ম করতে চান, এবং হয়তো এর আগে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে হয়তো না তারা বসেনি এই পলিটিক্যাল পার্টির সাথে, কিন্তু এই যে ঐক্যমত কমিশন করার পর পলিটিক্যাল পার্টিজের সাথে যে বসছেন তারা একটা সুন্দর ওপেন মাইন্ড নিয়েই বসছেন, এমন না যে আমরা সেট করে ফেলেছি এখন পলিটিক্যাল পার্টিদের গলা দিয়ে জোর করে এটা আমরা ঢুকাবো, এই ধরনের মানসিকতা আমি তাদের ভেতরে দেখিনি। আমার কাছে মনে হচ্ছে তারা এখন জানতে চায়, এখন এই স্টেক হোল্ডারের সাথে বসছে পলিটিক্যাল পার্টি, এদের কাছ থেকে জেনে এখন তো আবার ফাইনাল একটা তারা রেজলিউশন আসতে চেষ্টা করছে না। কিন্তু এই যে সংস্কার কমিশনের যে সুপারিশ, এটা কতটা গণতান্ত্রিক? না, এইটা একেবারেই গণতান্ত্রিক না, এবং সেইটার ফুল বিরোধিতা করেছি আমরা। ধন্যবাদ। আমার মনে হয় যে এর আগে স্থানীয় সরকার বিষয়টা নিয়ে আমাদের টোটাল একটা বড় আলোচনা দরকার আর কি। আমাদের দেখেন, এটা নিয়ে আমি বেশ কয়েকবার কথা বলেছি, এর আগের যিনি উপদেষ্টা ছিলেন হাসান আরিফ সাহেবও সাথে আমি ওনাকে কনভিন্স করছি আমার এই আইডিয়াগুলো নিয়ে, এবং মাঝখানে তো উনি চলে গেলেন বলে এই কাজগুলো আর এগোয় নাই আর কি। একটা বিষয় দেখেন, আমাদের কতগুলো স্থানীয় সরকার ইউনিট আছে, আমাদের গ্রামে ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে, যেখানে সরাসরি নির্বাচন হয়। এরপরে হচ্ছে আপনার উপজেলা আছে, উপজেলার চেয়ারম্যান আছে, পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছে। স্থানীয় ওই উপজেলার ভিতরে সবচেয়ে যেটা ইকোনমিক হাব বাজার, ওই বাজারটাকে ঘিরে দেখবেন আবার একটা পৌরসভা করে দেয়। এরপরে হচ্ছে আবার সিটি কর্পোরেশন আছে, শহরের পৌরসভা আছে, জেলাগুলোতে সিটি কর্পোরেশনে মেয়র আছে, আবার ওয়ার্ড কমিশনার আলাদা আলাদা নির্বাচিত হয়। কেন্দ্রীয় সরকারের বাইরে সার্ভিস প্রোভাইড করবার জন্য আসলে আপনার কয়টা ইউনিট দরকার? আপনি যদি ইউনিয়ন পরিষদের আইন পড়েন, উপজেলার আইন পড়েন, জেলা পরিষদের আইন পড়েন, মেয়রের আইন পড়েন, আপনি দেখবেন যে মনে হচ্ছে সবারই রাস্তা করার দায়িত্ব, সবারই স্কুলের দেখভাল করার দায়িত্ব, সবারই ময়লা পরিষ্কার করার দায়িত্ব, সবারই এলাকার বনায়ন সবুজায়নের দায়িত্ব। তাহলে আপনি স্থায়ী প্রশাসন আলাদা করলেন কোথায়? এবং এটা করতে গিয়ে যেটা হয়, একটা রাস্তা যখন সরকার পাশ করে, রাস্তার বরাদ্দটা ওইটা ইউনিয়ন পরিষদে কিছু লুটপাট হয়, উপজেলাতে লুটপাট হয়, পৌরসভাতে লুটপাট হয়, ওয়ার্ডের মেম্বার লুটপাট করে, রাস্তাতে আর তখন পিচ দেবার আর টাকা থাকে না। আপনি দেখবেন লাল ইট বসায় দিয়ে চলে গেছে,
15 বছর 20 বছর কেটে গেছে। তাহলে আমার প্রস্তাবনা ছিল বরাবরই আমাদের তরফ থেকে যে আমাদের আসলে একটা সিঙ্গেল স্থানীয় প্রশাসনিক ইউনিট দরকার, এবং সেটা ডিসাইড করবেন আপনি দুইটা ভিত্তিতে। একটা হচ্ছে আপনার জিওগ্রাফি, আর দ্বিতীয়ত হচ্ছে পপুলেশন। যে বাংলাদেশে ধরেন এখন উপজেলা আছে 500+, পৌরসভা মিলায় ধরেন এটা আরও প্রায় 80 মতো আছে। তো আপনার এতগুলো দরকার নেই। আমি বলেছি এগুলো সবগুলো বাতিল করে দিতে হবে, একটা ইউনিট থাকবে মাত্র। সেটা করবেন হচ্ছে আপনি 50,000 লোকের সার্ভিস দেওয়ার জন্য যদি ইউনিট করেন, তাহলে আপনার হবে 5,000-এর মতো ইউনিট দরকার আপনার। আপনি যদি 1 লাখ লোকের সার্ভিস ইউনিট করেন, তাহলে আপনার লাগবে হচ্ছে 2,500। আমি বোধ করছি এটা 50,000-এর একটা ইউনিট হওয়া দরকার। 50,000 জনগোষ্ঠী, একটা শহর হবে, একটা মহল্লা হবে। এইখানে আবার প্রতি 5,000-এ আপনি একজন কাউন্সিলর করবেন। এই 10 জন কাউন্সিলর মিলে হচ্ছে আপনার এই উপজেলা পরিষদটা গঠিত হবে। এই মহল্লা, নেইবারহুড, যে নাম দেন, এই পরিষদটা গঠিত হবে। এখানে রোটেটিং চেয়ারম্যান থাকবে। এই রোটেটিংটা আপনি কিভাবে করতে পারেন? লটারি ভিত্তিতে করতে পারেন, অ্যালফাবেটিক্যালি করতে পারেন, অন্য কোনো রিকোয়ারমেন্ট তৈরি করতে পারেন, তার ভিত্তিতে আপনি করবেন। প্রিজাইডিং চেয়ারম্যান কে হবে? তাহলে 10 জন থাকলে যদি 5 বছরের মেয়াদ হয়, আপনি 6 মাস করে হয়তো চালাবে তারা, এরকম 6 মাস 8 মাস করে করে চালাবে। এবং এই ইউনিটগুলোর দায়িত্ব থাকবে হচ্ছে লোকাল সার্ভিস প্রোভাইড করা, যেটা ইংল্যান্ডে আমরা দেখেছি আপনার, যে স্কুলের সার্ভিস প্রোভাইড করে, লোকালি বর্জ্য ব্যবস্থাপনাটা করে, লোকাল ক্যানেল, পার্ক এগুলো মেনটেন করে। কিন্তু আপনার টোটাল ঢাকা শহরের ট্রান্সপোর্টের দায়িত্ব তো আপনি ওয়ার্ড কমিশনারকে দিলে হবে না। জেলাতে যে বাস চলতেছে, বাস সার্ভিসের দায়িত্ব আপনি দিতে পারবেন না। তো এই জন্য যেটা দরকার, যে আমাদের টোটাল স্থানীয় প্রশাসনকে ওভারহলিং করা দরকার, এবং স্থানীয় প্রশাসনে আপনার আলটিমেটলি ডাইরেক্ট ভোট হইতে হবে। কারণ কে যে কেন ভোট দেয় বাংলাদেশে এটা এখনো পরিষ্কার না। আপনি দেখবেন যে এমপি ইলেকশন যে করতে যাচ্ছে, তাকে ডেভেলপমেন্টের কথা বলতে হচ্ছে, কারণ লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওই ডেভেলপমেন্টের বিষয়টাকে ডিল করতে পারছে না পারছে ও লোকাল ব্যুরোক্রেসি, না পারছে লোকাল নির্বাচিত প্রতিনিধি। এই জন্য বেসিক ডেমোক্রেসি বলেন, ডাইরেক্ট ইলেকশন বলেন, এই জায়গাটা হলো সেকেন্ডারি প্রশ্ন, যে আপনি আমার স্থানীয় প্রশাসনের ইউনিট কি হবে সেটাকে আগে ঠিক করা দরকার। এটা ঠিক করতে না পারলে হবে যেটা, এই যে আমরা বারবার সরকারকে বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেবাকে বিকেন্দ্রীকরণ করার কথা বলছি, এগুলো সিম্পলি ফাংশনাল হবে না, এবং এটা সংবিধান পরিপন্থী। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, অঙ্গীকার ছিল, তার পরিপন্থী। কীভাবে পরিপন্থী? দেখেন, আমাদের সংবিধানে বলে দেওয়া আছে আমাদেরকে সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা শাসন করবেন। জেলার ডিসির বসকে, কোন নির্বাচিত প্রতিনিধি ডিসির বস? কোন বস আছে আমাদের? নাই। জেলার এসপির বসকে, জেলার ডিস্ট্রিক্ট জাজের বসকে। তাহলে আপনার একটা প্রশাসনিক ইউনিট আছে জেলা নামে, কিন্তু এই জেলাতে আমার কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। তাহলে আপনি সংবিধানে, আমার মুক্তিযুদ্ধের লড়াইটা ছিল কি, যে নির্বাচিত প্রতিনিধিরা দেশ চালাবে, এটাই তো আইডিয়াটা। যুদ্ধ হইলো কেন? তাহলে আমার স্থানীয় প্রশাসনে আমার কোনো নির্বাচিত বস নাই, তাহলে আপনি ডিস্ট্রিক্ট ইউনিট করে রাখছেন কেন? বিভাগীয় কমিশনার নামে পদ আছে, বিভাগীয় কমিশনারের নির্বাচিত বসকে, কোন নির্বাচিত বস নাই। তাহলে বাংলাদেশ রাষ্ট্রে আপনি 2 লেভেলের, 2টা লেয়ারের প্যারালাল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করেছেন, যেটা একটা হচ্ছে নির্বাচিত আর একটা হচ্ছে অনির্বাচিত আমলা দ্বারা পরিচালিত। যে কারণে যেটা হচ্ছে, প্রচণ্ড সাংঘর্ষিক সিদ্ধান্ত হচ্ছে। জনপ্রতিনিধিরা নিজের জনগণের কষ্টের কথাটা বলবার কোনো জায়গা তারা পাচ্ছে না। তাকে একবার টিএনওর কাছে যেতে হয়, একবার ডিসির কাছে যাইতে হয়, ওসিকে বলতে হয়, এসপিকেও বলতে হয়। এই যে কন্ট্রাডিক্টরি প্রশাসনিক ইউনিট ব্যবস্থাপনা করেছে, এইটার আগে সমাধান করতে হবে রাষ্ট্রকে। এবং আমি বোধ করছি এগুলো প্রচণ্ড রকম অপ্রয়োজনীয় ইউনিট। এর মাধ্যমে আমাদের খরচ বেড়েছে, জটিলতা বেড়েছে, জনপ্রতিনিধির শাসন তৈরি হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। অভি হাজ্জাজ, এই সংস্কার কমিশনগুলোর ভবিষ্যৎ কি? সংস্কার কমিশনগুলোর ভবিষ্যৎ, যেইভাবে অন্তর্বর্তীকালীন সরকার ওভারঅল সামনের নির্বাচনের দিকে আগাতে চাইবে বা আগাবে, তার ভিত্তিতে কিন্তু সংস্কার কমিশনের ভবিষ্যৎ বলবো না, বা সফলতা নির্ধারণ হবে। সংস্কার কমিশনগুলো তখনই সঠিকভাবে সফল হতে পারবে যতক্ষণ পর্যন্ত পলিটিক্যাল ফোর্সেস, মানে মেইন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, মানে পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসেনসাস তৈরি করে তারা একটা ঐক্যমতে আসতে পারবে, যেটা অরিজিনাল একটা আলোচনা ছিল। এটাকে আমরা জুলাই চার্টার বলি বা যেটাই বলি, যে যতগুলো জিনিসে মোটামুটি এক দাগে সবাই মানে যারা অ্যান্টাই ফ্যাসিস্ট আন্দোলনে জড়িত ছিল তারা ঐক্যমতে আসতে পারবে, সেইটাই আমাদের এই কমিশনের চার্টার বা জুলাই চার্টার বা আন্দোলনের চার্টার, নামটা যেটাই দিই আমরা কমিশন চার্টারই বললাম।
তাহলে ওই জায়গাটা আসার জন্য যদি আমরা কাজ করি এবং কাজটা যদি এমনভাবে করি যে ওই জায়গাটা যত তাড়াতাড়ি আসবো, এটার সঙ্গে সঙ্গে আমরা নির্বাচনের জন্য যাব, তাহলে পথটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যে এই ওই রিফর্ম কমিশনগুলোকে বাংলাদেশের ইতিহাসের পাতায় তারা রচিত থাকবে অ্যাজ এ সাকসেস, অ্যাজ এ হিউজ সাকসেস, যেটা আনফর্চুনেটলি 1/11-এর সময় হয় নাই, মানে ওটার থেকে বড় ফেইলিয়ার আর হয়নি। 1/11-এর সময় পুলিশ রিফর্ম ভালোভাবে করার চেষ্টা করা হয়েছে। আজকেও পুলিশ রিফর্ম নিয়ে সবচেয়ে বেশি ভালো যে আইডিয়াসগুলো আলোচনা করা হয় সেগুলো 1/11-এর পুলিশ রিফর্মের রিপোর্টে ছিল। জুডিশিয়ারি রিফর্মের জন্য অনেক ভালো কাজ হয়েছে, মানে ফুয়াদ জুডিশিয়ারির অংশ, সো ফুয়াদ নিজেও জানে। প্রেস রিফর্মটা ভাই আপনি তো আমার থেকে অনেক বেশি অবভিয়াসলি জানবেন। সো এরকম সময় যে 2 বছরের মাথায় যে এমন একটা সময় যে নির্বাচনের তৈয়ারি করা হয়েছে বা এই অধিকার প্রদান করার কাজ করা হয়েছে, যেই সময়টায় আসলে তাদের ওই সরকার 1/11 সরকারের উপরে এতটাই প্রেশার ছিল যে তারা আর সুন্দর করে একটা সুন্দর নির্বাচন করার মতো জায়গায় ছিল না। এই যে গত রমজান মাসে আমরা দেখেছি খুব সুন্দর করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণে ছিল, অনেক ফ্যাক্টরস সুন্দরভাবে মেনটেন ছিল, যার জন্য আমরা রমজান মাসে কিছুই ফিল করিনি এবং রমজান মাসে আন্দোলনও ছিল রমজান মাস। কিন্তু রমজান মাস শেষ হওয়ার পর থেকে আমরা দেখছি ক্রমাগত আবার দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এবং এটা হতেই পারে একটা আপওয়ার্ড সাইকেল, বা হতেই পারে যে কোনো স্পেসিফিক কারণে রমজানে কন্ট্রোল ছিল, এখন আবার আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে। তো ওই যেইগুলো কন্ট্রোল থাকবার জন্য সোশ্যাল মিডিয়াতে এসেছিল 5 more years, এটা পাল্টাতে কিন্তু সময় লাগে না। তখন আবার যেই মুহূর্তে চলে আসবে নট ইভেন 1 more day, তখন যদি নির্বাচন দিতে যায় তাহলে কোনো রিফর্মই সুন্দর করে বাস্তবায়ন হবে না। যেখানে এখন আমরা একটা জায়গায় আছি যেখানে সবাই কিন্তু রিফর্মের ঐক্যমতে আসছে, সেটা বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনডিএম বলেন, এবি পার্টি বলেন, সবাই আসছে, সবাই আলোচনায় আসছি, সবাই রাজি হচ্ছি। এটার সাথে সাথে যদি নির্বাচনের ব্লু প্রিন্ট বা ম্যাপ বা তারিখ এগুলোও সঠিকভাবে দেয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে বড় একটা সাকসেস হিসাবে এই ঐক্যমত কমিশনগুলোকে দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। হাতে 1 মিনিট আছে, তো 1 মিনিটের মধ্যে আপনার কাছে প্রশ্ন করলে তো 30 সেকেন্ড চলে যাবে। আমি চাই 10 সেকেন্ডের মধ্যে। সেটা হচ্ছে নির্বাচন কত দূর? নির্বাচন হচ্ছে প্রফেসর ইউনূস যেমনটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা। এই কথাকে সন্দেহ করবার মতো এখন পর্যন্ত কোনো উপকরণ আমাদের মধ্যে নাই। প্রফেসর ইউনূস সাহেবের বয়স হয়ে গেছে 85 বছর বয়সে ওনার যে অর্জিত ইমেজ সারা দুনিয়াব্যাপী, এটাকে উনি মৃত্যুর আগে নষ্ট করবেন বলে আমি বিশ্বাস করতে চাই না। অতএব উনি যেটা বলেছেন এটাকে আমরা এটার উপর আস্থা রাখতে চাই। ওনাকে আমাদের বরং দ্বিমত তৈরি করে ওনাকে অ্যাম্বারাস করা, নার্ভাস করার থেকে ওনাকে সমর্থন করা দরকার, সহযোগিতা করা দরকার, যেন উনি ওনার কথাটা ধরে রাখতে পারেন। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। তারপর যদি উনি ওয়াদা খেলাফ করেন, রাজনৈতিক কর্মী হিসাবে অন্যায্যতার জায়গা থেকে আমাদের কথা বলার প্রয়োজন হলে অবশ্যই বলবো আমরা। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ববি হাজ্জাজ আপনাকেও। আপনারা দুজনেই আপনার আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং কথা বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।